তবে ফুলটা দেবে মামু। আচ্ছা স্যারের ফুল দাও, স্যারের ফুল দাও। চলো চলো, ফুল ছড়াতে ছড়াতে যাবে। আচ্ছা দাও দাও, সবাইকে দাও, পিছনে দাও, পিছনে সবাইকে দাও। আচ্ছা সরে আসো তোমরা, পিছনে সরে আসো, দাঁড়িয়ে থাকলে হবে না। চলো চলো চলো, আসো, চলে আসো, আসতে অল্প অল্প করে দাও। চলে আসো, তোমরা আগে আসো, তুমি আসো, ওকে আগে পাঠাও না। চলো চলো চলো, ছড়াতে ছড়াতে যাবে। চলো চলো চলো, করুন আমাদের ফুটেজ দিয়ে দেবে। হ্যাঁ মাছটাকে ধরে ধরে দেখো বাচ্চাগুলো না সাইড কিছু। ঠিক আছে ঠিক আছে, এবার ফুলটা রেখে দাও, ওখানে লাগবে। চলো চলো তোমরা আগে আসো, বাচ্চাগুলো ফুল নিয়ে চলো চলো চলো, আগে হাঁটো। তুমি কেমন আছো? আসুন স্যার, আসুন আসুন, কই আমার কাছে আসুন না আপনারা। আপনাদের এই সংস্থাটা কিভাবে মানুষকে সমর্পিত করছেন, সেইভাবে যদি আপনি একটু কিছু বলেন। আচ্ছা, সে বিস্তারিতটা পরে বলবো। আজকে এটা হচ্ছে আনন্দমোহন অনাথ আশ্রমের একটা, সে সাথে পথ শিশু পুনর্বাসন স্কুল, আমরা জয়নগর ব্লক 1 এই ঠিকানায় আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেই অনাথ আশ্রমের উদ্বোধন উপলক্ষে আজকের আমার সম্মানিত অল ইন্ডিয়া কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, লিগ্যাল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেক্রেটারি থেকে শুরু করে যারা প্রতিনিধিরা বিভিন্ন ত্রিপুরা অঙ্গরাজ্য থেকে, স্টেট চেয়ারম্যান, সেক্রেটারি, আরও প্রতিনিধি এসেছেন, সকলকে নিয়ে আজকের এই আনন্দমোহন অনাথ আশ্রমের শুভ উদ্বোধনের ফিতে কেটে উদ্বোধন করতেছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আসুন। ব্যক্তিগত জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু বহন করে একটা জোশ হাততালি হয়ে যায়। এই হাতের তালি আর আনন্দের মুহূর্ত আগামী দিনে আনন্দমোহন বাবু জীবনটা আনন্দে ভরে উঠুক, আমি সেই কামনাই করি। শিশুরা যেন আগামী দিনে তাদের এক মুঠো খাওয়া ঠিক মতো একটা জ্যেষ্ঠ হাততালি হয়ে যায়। ওনাকে বরণ করছেন মঞ্জিলা নস্কর। আমি শিশুদেরকে এবার চাইছিলাম যারা আমাদেরকে বরণ করবা, গুরুত্বপূর্ণ জোশ হাততালি হয়ে যায়, এটাই তো আমি চাইছিলাম অনেকক্ষণ থেকে। বাহ, এই মুহূর্ত এটা আমরা ভোলার নয় বা ভুলতে পারবো না।
ভিডিওটা করেছিস তো ভাই? ভিডিওটা করেছিস তো? এদিকে এদিকে, এদিকে দেখাও। বাহ, এদিকে দেখাও। Ready? বাহ, বাহ, good, good, good. খুব সুন্দর। উপরে ওঠো, উপরে ওঠো। খুব সুন্দর, জোশ হাততালি হয়ে যায়। প্রতিষ্ঠানকে বিভিন্ন দিক আঁকড়ে রেখে দিয়ে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে উনি বাঁচিয়ে রেখে দিয়েছিলেন। আজকে সেটাকে সংস্কার করছেন, এটা আমাদের কাছে ভীষণ একটা খুব গুরুত্বপূর্ণ একটা। ঠিক আছে, তুমি আমি দিচ্ছি। যাও যাও যাও। একটু সাইড দাও, ওনাদের নিচে দাও না। অবশ্যই অবশ্যই। সাইড দিলে হবে না। অপরের বুঝো না কেন? ওদের কি তুমি তো নিচে বসো না, তুমি লম্বা মানুষ তো। বাহ, তাকাও এদিকে। চলো। আমি মিডিয়াদেরকে বলছি প্লিজ সামনে আসুন, আপনারা সারা জীবন হয়ে আসছে, সারা জীবন থাকুক সেই কামনাই করি। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘ অধিভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IHRC ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা। বন্ধুগণ, অল ইন্ডিয়া কমিটির সম্মানিত সভাপতি, যার হাত ধরে ভারতবর্ষে আমার আসা, 2022 সালের একটি প্রোগ্রামে উনি গিয়েছিল। তো ওনাকে রিসিভ করেছিল আমাদের বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি আমাদের মানবাধিকার কর্মী। উনি বললেন যে স্যার, ভারতবর্ষ থেকে দুইজন কবি এসেছেন, একজন হচ্ছেন ইলিয়াস ঘোরামি আর একজন হচ্ছে শেফালি দেবনাথ। ভদ্রমহিলা আজকে এখানে নেই, কোনো কারণে তার সঙ্গে যোগাযোগ করতে আমার মিস হয়ে গেছে। সত্যিকারে আমার মনে ছিল না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি বললাম যে ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করুন, যাবতীয় বিষয় দেখবেন, যা লাগবে আমি দেব। উনি যথাসাধ্য চেষ্টা করেছেন। তারপর পরের দিন আমার প্রোগ্রামে নিয়ে আসছেন। সে প্রোগ্রামটা ছিল বাংলাদেশ ভূমিহীনদের জন্য ভূমির ব্যবস্থা করা। যেসব ভূমিহীনদের নিজের বাড়িতে থাকার মতন জায়গা নেই, ফুটপাতে বা কোথাও বস্তিতে থাকে, তারা যে বসত বাড়ি করে কোথাও থাকবে এইরকম কোনো কিছু নেই, তাদের প্রত্যেকের জন্য 5 কাঠা করে জায়গার ব্যবস্থা করা। সেই প্রোগ্রামটা উনি ছিলেন, উনি উপস্থিত আছেন। অন্তত 2200 লোক হবে, 2000 আপ মানুষের উপর মানুষ উঠতেছে। এই পরিস্থিতি, হলের বাইরে মানুষে মানুষ, এত বড় প্রোগ্রাম, তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেছিলাম। খুব চেষ্টা করেছি। ওই প্রোগ্রামে বাংলাদেশের প্রায় 4 জন মিনিস্টার, আমার দুপাশে দুইজন করে, জাতিসংঘের জাজ, জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, ঢাকার আওরঙ্গজেব কামাল থেকে শুরু করে অনেকেই ছিলেন। তো খুব চেষ্টা করেছি। আমাকে ম্যাডাম বলল, স্যার কোনো একটা সুযোগ দেওয়া যায় না 2 জন অতিথির? ঠিক আছে, আমি খুব চেষ্টা করে 2 মিনিট করে সুযোগ দিব দুজনকে, যাতে করে কিছু বলতে পারে। যাই হোক, উনি কিছু বলেছিলেন। শেফালি দেবনাথ মনে হয় ইংলিশে একটা কবিতা বলেছিলেন, আর উনি একটা বাংলায় বলেছেন, খুব ভালো হয়েছিল। ছোট্ট একটি কথা বললাম, এই মানুষটার মাধ্যমে পর্যায়ক্রমে যোগাযোগ করে ভারতবর্ষে আসা। একটা দুঃখের কথা বলি, কেন আজকে অনাথ আশ্রম, কেন আনন্দমহল অনাথ আশ্রম হবে? 1992 সাল, আমি তখন সবেমাত্র প্রাইমারি শেষ করে হাই স্কুলে পা ফেলছি। তো আমি আমার গ্রাম থেকে, আমার একটি জেলা আছে নাম রংপুর জেলা, আপনাদের বলি যে রংপুর জেলা শহীদ ক্ষুদিরাম বসু, যেই শহীদ ক্ষুদিরাম বসুর জন্য বাংলাদেশের সেই রংপুর জেলার 3 জন আইনজীবী মুভ করেছিল। যে ক্ষুদিরাম বসুর সাথে যে তাকে যে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে বাঁচানোর জন্য বাংলাদেশের সেই রংপুর জেলা থেকে মুভ করেছিল। আর সেখানে একটি বিশ্ববিদ্যালয় আছে, কারমাইকেল কলেজ, লর্ড মাইকেলের ওটা বাড়ি, বাসভবন।
লর্ড মাইকেল ওখান থেকে চলে আসার পর ওনার বাসভবনটাকে কারমাইকেল বিশ্ববিদ্যালয় করা হয়, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই রংপুর শহরে আমাকে পাঠালো। আগেকার দিনের একটা ইংলিশ প্যান্ট পাওয়া যাইতো, হাফ প্যান্ট, এখান থেকে হাফ প্যান্ট আর বাবা যদি বুট জুতা কিনে দেয়, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই। আর আমার দেশে 2 টাকার একটা নোট পাওয়া যেত দোয়েল পাখি দিয়ে, আর 1 টাকার মধ্যে 3টা হরিণ পাওয়া যাইতো, হরিণের ছবি দিয়ে 1 টাকা ছাপাইতো। সেই নোটটা পকেটে ঢুকাই আর বার করি আর দেখি এটা আর খরচ করব না, খালি নতুন টাকা দেখি আর রাখতাম। যাই হোক, এর ভিতরে আমি সকালবেলা বের হয়েছি, আমার বড় ভাই আমাকে নিয়ে যাচ্ছে। এইরকম আজকে যে অনাথ আশ্রমের জন্য ছাত্রাবাস করা হয়েছে থাকার জন্য, ওরা থাকবে খাবে, কিন্তু সেখানে আমাদের টাকা দিয়ে খেতে হতো। টাকা দিলে আমাদের রাখতো, পড়াশোনা করাতো। আবাসিক স্কুল রংপুর ক্যাডেট কলেজ, এখানে পড়ানোর জন্য বড় ভাই নিয়ে বাড়াচ্ছে। তো বড় ভাই কি যেন কারণে হোস্টেলের খরচ দিবে, তো চাচার কাছে গেছে, টাকা নিয়ে আসতেছে, আমাকে নিয়ে যায়, রেখে আসবে। পাশের বাড়ির এক ভাবি দেখি বাচ্চাটা স্কুল যাবে, আর ও বলতেছে তুই স্কুল যাই কি করবি, তোর বাবার টাকা আছে, স্কুলের ফিস বেতন আমরা কোথা থেকে দেব, তোদের তো 3 বেলা আমি খেতে দিতে পারি না, আমি কি করব? আর ছেলে চিল্লাচ্ছে, না মা, ওই যে অমুক যাচ্ছে, আমি স্কুল যাব মা। খুব অনেকক্ষণ থেকে আমি বিষয়টা শুনতেছি। হতে হতে গেটে গেলাম, কি সে ভাবি, ওকে মারতেছেন কেন? তখন মহিলা কাঁদতে কাঁদতে বলতেছে, কি করব ভাই, তোরা তো সবাই জানিস, তোরা আমার কাছে কতবার যাই নিয়ে আসি, কত কষ্ট করে চলি, এক স্কুলে পাঠিয়ে দিব, নাই আমরা 2 বেলা খাইতে পারি না। ও শিক্ষা অর্জন করবে কোথা থেকে ভাই? স্কুলে গেলে আজকে স্কুল পর ড্রেস বানিয়ে দাও, স্কুলের ড্রেস ছিল তখন, স্কুল ড্রেস ছাড়া ইউনিফর্ম ছাড়া যেতে দেয় না। আবার স্কুলে গেলে আবার ওই স্কুলের বেতন দাও, প্রাইভেট দিতে হবে, কই পাবো ভাই? আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাবো ভাই। পুরো রাস্তাটা গিয়েছিলাম চোখের জল ফেলতে ফেলতে। সেদিন নিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে এমন কোন একটা রাস্তায় পৌঁছায়ো, এদেশে যেসব সন্তানেরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, আমি তাদের জন্য যেন করতে পারি। আমি তো বিশ্বব্যাপী কিছু করতে পারবো না, যতটুকু পারি আমি করব। আর সেদিনেই ছিল আমার এই স্বপ্ন, আনন্দমহল অনাথ আশ্রম। নিজে নিজে যেতে যেতে নামটা সিলেক্ট করেছিলাম, কি রাখবো স্কুলের নাম? আমার নাম তো আনন্দমহল সরকার। সেই দিনের সেই স্বপ্নটুকু তুলে ধরে 92 সাল থেকে শিক্ষা জীবন শুরু করতে শিক্ষা জীবন শেষ করলাম। 2000 সাল থেকে মানবাধিকারের পদযাত্রা শুরু, আজকে 2025 বছর। 2021 সালে বাংলাদেশের চেয়ারম্যান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের, 2022-23 ভারত বাংলা, 24 যায় দক্ষিণ এশিয়া সহ 13টা কান্ট্রি। আমাদের সম্মানিত স্যার আছেন জজ সাহেব, ইউনাইটেড নেশন জাজা বাপিল ডক্টর শাহজাহান সাজু, আমাদের চিফ অ্যাডভাইজার এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডক্টর জাভেদ সালাউদ্দিন চৌধুরী থেকে শুরু করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক্স বিচারপতি সহ অনেকে আমাদের উপদেষ্টা পরিষদে আছেন। সেই স্বপ্নকে নিয়ে এগিয়ে গেলাম, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে এত কাজ করেছি, আমি ইতিপূর্বে দক্ষিণ দিনাজপুরের একটি অনুষ্ঠানেও বলেছিলাম যে বাংলাদেশে এত কাজ করেছি। এখানে আমার সামনে জার্নালিস্ট আছে, সাংবাদিক মহাশয়রা আছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। আজকে এই এলাকাতে কোথাও একটা নারী নির্যাতন হবে, আমরা কলকাতার লোক প্রথম জানতে পারবো না, হয়তোবা বাড়ির আশেপাশে 10 জন জানতে পারে। জয়নগর ব্লক অনেক পর্যন্ত পৌঁছানোর জন্য সাংবাদিক লাগবে, কলকাতা পর্যন্ত বিষয়টা পৌঁছানোর জন্য সাংবাদিক লাগবে। এই সাংবাদিক ছুটে যায় সেখানে জীবনের রিস্ক নিয়ে, ছুটে গিয়ে মানুষের পাশে থেকে সেটা সংবাদপত্রে প্রচার করে, তখন আমরা দেশ জাতি জনগণ জানতে পারি এই সাংবাদিক জাতির বিবেক হয়ে কাজ করতেছে। তাই সাংবাদিক মহলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই প্রতিষ্ঠানটা করার জন্য মনের মধ্যে অনেক আশা নিয়ে দৌড়াইছি। আমাদের অল ইন্ডিয়া কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম সরদার, সর্বপ্রথম ওয়াজিফা বিবি সরদার,
আজকে যার বাসায় এই আয়োজন হয়েছে ওনাকে আমার সঙ্গে পরিচয় করাইছে। আসামের একটি সাহিত্য মহল অনুষ্ঠান, আন্তর্জাতিক সাহিত্য মহল অনুষ্ঠান, কবি সাহিত্যিকদের 7টি দেশের প্রতিনিধি সেখানে ছিল। সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি ছিলাম। আমি গিয়েছিলাম। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় রেলের মধ্যে আমরা ট্রেনে যাচ্ছি, ওনারা কলকাতা শিয়ালদা থেকে উঠেছে আর আমি মালদা রেল স্টেশন থেকে উঠছিলাম। সেখানে জাতীয় জাতীয় পরিচয় সব জানালো, পরিচয় করালো, তার মাধ্যমে পরিচয় আস্তে আস্তে আমার সঙ্গে চেনা জানা কথাবার্তা পর্যায়ক্রমে আজকের এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাদের সম্মানিত সভাপতি বলে গেছে, এই প্রতিষ্ঠান শুধু এখানেই থেমে থাকবে না। এই প্রতিষ্ঠানের বাচ্চারা সৌরভ গাঙ্গুলির দাদাগিরি অনুষ্ঠানে যোগদান করবে, ইন্ডিয়ান আইডলে যোগদান করবে এবং ইন্ডিয়ার বড় বড় প্রতিযোগিতা যত আছে ম্যারাথন থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিযোগিতায় এই বাচ্চারা অংশগ্রহণ করবে। সেভাবেই এই প্রতিষ্ঠান গড়ে উঠবে। আজকে হয়তো ছোট্ট পরিসরে এবং এখানে দেখতেছেন যে আজকে এখানে এত অল্প সংখ্যক লোক কেন, এরপরে এই প্রতিষ্ঠানের প্রোগ্রামে দেখবেন 1000 মানুষ পড়ে আছে। তারা যেভাবে আমাদের দেখতে এসছে বা আমাদের অনুষ্ঠানে এসছে, তো আমার এই অনুষ্ঠানে উপস্থিতি আছেন আমার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের এশিয়া, দক্ষিণ এশিয়া উপমহাদেশের যিনি চেয়ারম্যান আনন্দমোহন সরকার। আমরা যেখানে আজকে এসেছি এই জয়নগর থানা দক্ষিণ 24 পরগনা বাউনগাছি, এখানে ওনারই সেই নামে আনন্দমোহন আশ্রম আমরা উদ্বোধন করতে এসেছি। তো আমার কথা হচ্ছে কি, এই বাচ্চারা চুপ করো, চুপ করো। আমার কথা হচ্ছে কি, শিক্ষানের চেতনা আজকের যে ভবিষ্যৎ এখানে বসে আছে। আমার একটু আগে আমার সিনেমার ডাইরেক্টর প্রদীপ বিশ্বাস বলে গেছেন, আমরা যেখানে এসেছি এখানে থেকে একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন সমাজসেবী হতে পারে, কেন এরাই আগামী প্রজন্ম। তো আপনারা ভাববেন না আমাদের এই যে আনন্দ আশ্রম মানে শুধু খাওয়ার পড়া না, এই আশ্রমের মধ্যে শিক্ষা আছে। মানে বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়, মানে অল্প থেকে সাগর তৈরি হয়ে যায়। তো আজকে যদি আমরা এই প্রতিষ্ঠাটা যদি আমরা ঠিক মতো ধরে রাখতে পারি, আমরা এই প্রজন্মকে যদি পরিচালনা করতে পারি, আমরা এই প্রজন্মকে মাঝে যে আলোর জ্যোতি আনতে পারি, তাহলে আগামী দিনে ওই বিন্দু থেকে সিন্ধু তৈরি হবে। তখন বলবে না রে, বাউনগাছিতে যে আশ্রম করেছিল আনন্দমোহন সরকার এশিয়ার চেয়ারম্যান, আজকে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ছেলে জাতির মাঝে মাথা তুলে দাঁড়ায় পেরেছে। আর শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড জেনে রাখবে, আর সেই শিক্ষা জাতির মেরুদণ্ড বলে আজকের এশিয়া উপমহাদেশে এই বাংলাদেশ থেকে আজকে দৌড়ে আমাদের এই ভারতবর্ষে এসেছে চেয়ারম্যান আনন্দমোহন সরকার। উনি যখন আমার হাত ধরলেন, জিলিয়াস সাহেব আমি এখানে সংগঠন তৈরি করতে চাই, সেবা করতে চাই, ওনার কোথায় আমি সহমত দিয়ে আমি কি করলাম, প্রথম শুরু করলাম পশ্চিমবঙ্গে। আর আপনাদের দয়ায় বা কিংবা আশীর্বাদে বলেন আজকে 12টা রাজ্য আমি দখল করেছি। আপনারা দেখলে একটু আগে ত্রিপুরার এক মহিলা করতে দিলেন, তো ত্রিপুরা তো এখন নয়, অনেক দূরে, আসাম, আপনার জম্মু কাশ্মীর, দিল্লি, উড়িষ্যা, আমি কতগুলো বলবো, এরকম 12টা রাজ্য আমি দখল করেছি ওনার জন্য। কারণ উনি যদি এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে পারেন, আমার ভারতবর্ষের যে সন্তানরা আমরা ওনার পাশে আছি, এই ভারতবাসী যে আগামী দিনে যে সন্তানরা যারা মানুষ হবে, তারা বলতে পারবে আমাদের এই দেশের অমুক মানুষ আজকে এই প্রতিষ্ঠান করে গেছিল বলে আজকে তারপরে আমরা একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। সেটা আমার ভারতবর্ষের গর্ব, সেটা আমার পশ্চিমবঙ্গের গর্ব, সেটা আমার দক্ষিণ 24 পরগনার গর্ব, সেটা আমার জয়নগরের গর্ব। আপনারা কাছে এতগুলো মানুষ বসে আছে, এখানে দেখুন শিশু আর মহিলারা, নিশ্চিত করে মা কিন্তু পৃথিবীর প্রথম শিক্ষক। মায়ের শিক্ষক হচ্ছে ওই শিক্ষক, মায়ের শিক্ষক কিন্তু মা তারও শিক্ষক, শিক্ষকের শিক্ষক। আপনারা যারা এসেন, আপনাদের যে বাচ্চারা এসে, এরা আপনাদের কাছে শিখবে, কারণ মা যে পথ দেখাবে সেই পথ দেখবে। এতগুলো বাচ্চা এসে, আর সেই শিক্ষাকে মা শিক্ষিকার মাঝখানে আমরা আজকে আমাদের আশ্রম নিয়ে এসেছি, আনন্দমোহন আশ্রম নিয়েছি, কারণ তাদের শিক্ষা দেওয়ার জন্য। যদি আপনারা সেই পথে ধাবিত হন, আশা করি আপনাদের সন্তানরা সুপ্রতিষ্ঠিত হবে, সুমানুষ হবে, জাতির মেরুদণ্ড হবে। এই অল্প সংখ্যক বলে আমার বক্তব্য বিশেষ করলাম। সবাই ভালো থাকবেন। একটা যে মৌলিক অধিকার, এটা একটা মৌলিক অধিকার,
শিক্ষার অধিকার। দেখুন, আমাদের সরকার বলুন বা বেসরকারি তরফ থেকেও অনেক উদ্যোগ রয়েছে, কিন্তু এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, এই ইন্ডিয়া ট্রাস্ট, এরা যে কাজ করছে, এদের সঙ্গে আমি রয়েছি, আপনারাও আছেন। আমি মনে করি যে এইভাবে তারা যে এগিয়ে এসেছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এইটা অনেক বড় একটা জিনিস। আমাদের দেশে এইরকম সংস্থা মানে হাতে গুনে পাওয়া যাবে না, একটা বা দুটো পাওয়া যেতে পারে। এছাড়া আপনারা সারা ভারতবর্ষে যদি খোঁজেন এরকম সংস্থা, এরকম মানুষজন আপনারা কোথাও পাবেন না। আমরা চাই আরো 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 অনেক বড় হোক সংস্থা আরো অনেক বড় জায়গায় যাক। দেখুন, আমি তো আইনের জগতের লোক, কিন্তু সমাজের সঙ্গে আমরা একটা ওতপ্রোতভাবে জড়িত। সমাজ আমাদেরকে বড় হতে শেখায়। সমাজের মধ্যে থেকেই আমরা দেখতে পাই কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার হচ্ছেন, শিক্ষক। সুতরাং সমাজে যদি শিক্ষাটাকে সঠিকভাবে মানে পথ দেখানো যায়, ছোট ছোট বাচ্চাদের যদি তাদেরকে শিক্ষার মাধ্যমে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, তাদের মধ্যে থেকেও আগামী ভবিষ্যৎ আমরা দেখতেই পেতে পারি। সুতরাং আমরা সবাই একসাথে পথ চলবো, এটাই আমাদের অঙ্গীকার। এবং আমি বলবো আমাদের যে চেয়ারম্যান আনন্দমোহন বাবু, ওনার এই মহতি উদ্যোগ তাকে আমরা মানে আমি কি বলবো, এরকম উদ্যোগ আমি দেখিনি। উনি বলছেন যে শুধু ভারতবর্ষের এই আজকে তো একটা জায়গায়, উনি বলছেন বাংলাদেশে এরকম অনেক উনি করেছেন, ওনাদের সংস্থা করেছে। আমাদের ভারতবর্ষে আজকে থেকে আমরা শুরু করলাম, পশ্চিমবঙ্গ থেকে আমরা শুরু করলাম, দক্ষিণ চব্বিশ পরগনা। আগামী 5 বছরের মধ্যে আমি বলবো ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে অন্তত সবগুলোতে সম্ভব না হলেও বেশিরভাগ রাজ্যে আমাদের স্কুল বা অনাথ আশ্রম এটা আমরা চালু করব। বাকিগুলো আমরা পরে, অন্যান্য যে সমস্ত আমাদের কাছে অনেক রয়েছে শিক্ষা মানে চিকিৎসা কেন্দ্র তৈরি করা বা অন্যান্য, কিন্তু আমাদের মনে হয়েছে যে মানুষকে শিক্ষা দেওয়াটা সবার আগে দরকার। শিক্ষা যদি থাকে, মানুষের কাছে আর কিচ্ছু লাগে না। মানে আমার দিদা একটা কথা বলতেন যে পেটে যদি শিক্ষা থাকে তাহলে কেউ মানে বাড়িতে যদি ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়, বলছে সব নিয়ে নিতে পারবে, কিন্তু শিক্ষাটাকে নিয়ে যেতে পারবে না। এবং এই শিক্ষাই মানুষকে একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। শিক্ষাই মানুষকে আজকে সমাজে মানুষের মতো মানুষ হতে শেখাবে। এই উদাহরণ আমাদের চোখের সামনে অনেক রয়েছে। আমি মানে আপনারা জানেন, যারাই বড় হয়েছে কঠিন সময় থেকে পরবর্তীকালে তারা শিক্ষার মাধ্যমে দেশকে উন্নত করেছে এবং দেশকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে। কার কথা বলবো আমরা? সেই স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে কার কথা না বলবো, আব্দুল কালাম। শিক্ষা মানুষের সব থেকে বড় বন্ধু। আসুন আমরা আরো বড় জায়গায় এসে পৌঁছাই, হাতে হাত ধরে চলি। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই বলবেন, সময় কম। আমি চাইবো আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং এই সংস্থার উন্নতি যাতে হয়, সব সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাতে কাজ করতে পারি, সব সময় আপনারা পাশে থাকুন। এইটুকু বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শিশু বিকাশ প্রকল্প আমরা অনুষ্ঠান শুরু করেছি। এটা বামনগাছি অঞ্চল, এটা আমার নিজস্ব জন্মভূমির এলাকা। তা আমি এই এলাকার মানুষ, আমি চাই যে এই এলাকায় গরিব মানুষ তাদের চাহিদা কত রকমের চাহিদা আছে, অন্তত সেটুকু আমি উপলব্ধি করি। তা যেহেতু একটা সেই অজিবাবু আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি আমাদের আন্তর্জাতিক চেয়ারম্যান আনন্দমোহন সরকারের সঙ্গে যোগাযোগ করে দিই এবং সেখানে উনি প্রতিশ্রুতি দেয় যে আমি এখানে একটা শিশু বিকাশ প্রকল্প করিব। তা যাই হোক, সেই হয়তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব সেই জিনিসটা তুলে দিতে পারবো যেটা প্রয়োজন। শিক্ষা সব থেকে বড় জিনিস আমাদের, বিশেষ করে আজকে যে পরিস্থিতি, আমরা যদি সবাই নিজের ছেলে মেয়েকে যদি শিক্ষা দিতে পারি তাহলে এর থেকে বেশি ভালো আর জিনিস হতে পারে না। তার সাথে যে আরো উদ্যোগ নেওয়া হচ্ছে, আমি এটাই আশা করব। আজকে সর্বপ্রথম আপনাদের এলাকায় এখানে আসতে পেরেছি,
তার জন্যে এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আনন্দবাবুকে ধন্যবাদ জানাচ্ছি, হিউম্যান রাইট কমিশনের যে কমিটি, এখানকার লোকাল কমিটি বা স্টেট কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব এরপরেও আপনাদের সম্মুখীন আসার সুযোগ পাবো, আপনাদের সামনে বক্তব্য রাখা যাবে। আমি একটাই কথা বলবো যে কোনো জিনিস, যে কোনো উদ্যোগ আপনার এলাকায় নেওয়া হচ্ছে, সেটার সঠিক ব্যবহার করে এলাকা মানুষ যাতে সেটার লাভ পায়, সেটা আপনারা সবাই মিলে সেই দিকে যদি কাজ করতে পারেন, তার জন্য কিন্তু কন্ট্রিবিউশনের প্রয়োজন পড়বে। আজকে যে সমস্ত অবহেলিত মানুষ, বঞ্চিত মানুষ গ্রামাঞ্চলে পড়ে আছেন, তাদেরই যেন একটা দূত হয়ে এসেছেন আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার চেয়ারপারসন আনন্দমোহন সরকার মহাশয়। তাঁর হাত ধরে এই গ্রামে যে অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হবে, সেই অনাথ আশ্রম যেন কোনো একটা দিক থেকে অবহেলিত, বঞ্চিত হচ্ছিল। সেই অনাথ শিশুরা কোনো জায়গায় যেন একটা বঞ্চিত হচ্ছিল, সেই বঞ্চিতটা জায়গায় ঘাটতি পূরণ হয়। এবং এখানকার যে শিক্ষক মশাই যারা পড়াবেন, তারা হচ্ছে একজন করে রত্ন। সেই রত্ন যে ফুল মরুতে যে ফুল ফোটাতে পারবেন, ফুল ফোটাবেন তারা, আর সেই ফুল যেগুলো ফুটে উঠবে, সেই ফুলগুলো সারা পৃথিবীতে বিচরণ করবে। তাদের মধ্যে হয়তো কেউ বা চাঁদেও পদার্পণ করতে পারে। সেই চাঁদে পদার্পণ করার এখান থেকে যে রত্ন তৈরি হবেন, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে যেন তারা অংশগ্রহণ করতে পারে, সেই আশা আমি রাখবো। আপনারা জানেন যে এই যে আশ্রম পৃথিবীতে যে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে 10ই ডিসেম্বর প্যারিসে প্রথম 1948 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে ভারতবর্ষে 1993 সালের 12ই ফেব্রুয়ারি এখানে প্রতিষ্ঠিত হয়। যে কমিটি আছে ওনাদের মধ্যে 5 জন উপস্থিত হয়েছে। আমাদের সম্মানিত সেক্রেটারি শিখা শর্মা, মিতু ভট্টাচার্য এবং শর্মিষ্ঠা মণ্ডল, এসকে বান্টি এবং কলকাতা পুলিশ অফিসার জনাব সমীরন ব্যানার্জি দাদা এসেছেন। উনি এসেছেন, আমার পক্ষ থেকে আমি ফুল দিয়ে অভিনন্দন জানালাম। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক আলোচনা শেষ করেছি, আপনাদের দেরি করার জন্য যাই হোক আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালো থাকবেন। আজকের মতো আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। এখন আমরা পথশিশু স্কুলের ফিতা কেটে উদ্বোধন করব। এরপর মনমাঝি তুই বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এই মানুষের জন্য কাজ, এই বইটা আমি বাইতে 25টি বছর অতিক্রম করলাম, 2000 সাল থেকে 2025। জীবনের স্বপ্ন ছিল আনন্দমোহন অনাথ আশ্রম করব। সৃষ্টিকর্তা তুমি তো সৃষ্টিকর্তা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তোমাকে তো আর ধন্যবাদ দেওয়ার মতন আমার কোনো যোগ্যতা নাই। আজ এতগুলো মহান ব্যক্তিকে নিয়ে ভারতবর্ষের পশ্চিম বাংলার সাউথ 24 পরগনাস জেলার জয়নগর ব্লক 1 এলাকাতে আসে আনন্দমোহন অনাথ আশ্রম, ভারতের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন অনাথ আশ্রম। শুভ উদ্বোধনের সেই অনাথ আশ্রমে যেখানে বাচ্চারা থাকবে, সেই হলরুম শুভ উদ্বোধনের ফিতে কেটে উদ্বোধন করতেছি। আমার সঙ্গে সকলে আছেন, অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট, সেক্রেটারি, আইনজীবী থেকে শুরু করে পুলিশ অফিসার এবং অল ইন্ডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব, সকলকে অভিনন্দন জানিয়ে এবং ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী স্যার এবং ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বাংলা, যেটাকে বলা হয় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে আজকের এই অনাথ আশ্রমটি শুভ উদ্বোধন ফিতে কেটে উদ্বোধন করলাম। হাত দাও। আসো সবাই আসো, ভিজিট করতে হবে, আসো। যাচ্ছি দেখি এসব আপাতত, কিন্তু সব রেডি হয়নি, কিন্তু সব কাজ চলবে। খালি কোন রকম পিন মেরে দিয়ে যে দেশেই কাজ করব সেই দেশের গভর্নমেন্টের কাছে একটা পারমিশন লাগে। সেটা আমাদের ক্যালকাটা অ্যাডভোকেটের আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট জনক সমীপ বাগচি মহাশয় সেই কাজটি করে দিয়েছেন। সেই দিনের সেই খুশিতে আরো একজন ভাই ছিলেন সাইফুল ইসলাম, আমি তো ওনার সঙ্গে গান ধরেছিলাম, ও শ্যামরে তোমার শনে একেলা পাইয়াছি রে শ্যাম, ফুল নাচানাচি আলিপুর কোটে, রোজা আছি তারপরও আর কোনো কিছু মানতেছে না।
খুশিতে আত্মহারা, কারণ 3 মাস সংগ্রাম করার পর ভারত সরকারের ওখানে আমাদের আইনজীবী মানে এই কাজে সফলতা এনেছে। সবাই খালি ঘুরে আর আমি সাউথ এশিয়ার 7টি কান্ট্রি সহ পাকিস্তান বাদ 7টা কান্ট্রি সহ আমাদের আরো 6টা আছে, টোটাল 13টা কান্ট্রিতে আমি দায়িত্বে আছি বর্তমানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রাস্টের। এই প্রতিষ্ঠানটা আমি চাচ্ছি প্রত্যেকটা দেশে যাবে, ভারতে কথা দিয়েছি ভারতেও করবো, এই জন্য ভারতের প্রত্যেক অঙ্গরাজ্য করার জন্য আর একটা দেশকে আমি মানে মরুভূমির মতন আশায় ফেলে রাখবো তা হয় না, ওদেরকেও কিছু দিতে হবে, অন্যান্য দেশেও আমরা ব্রাঞ্চ করব এই আশা আমাদের আছে। হ্যাঁ, অনাথ আশ্রমের পাশাপাশি আর কি সমাজসেবামূলক কাজ? অনাথ আশ্রমের পাশাপাশি থাকবে বৃদ্ধাশ্রম। 2025-এর টার্গেট 3টা অনাথ আশ্রম, 3টা বৃদ্ধাশ্রম। আমি পুরুলিয়া গিয়েছি, এই যে পুরুলিয়াতে আমার সাথে আছেন জনাব সমীরণ ব্যানার্জি সাহেব, বাংলাদেশ ইন্ডিয়া পুলিশের অফিসার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসার, ওনার এলাকায় গিয়েছি। সেই কি বলবো, পলাশ ফুলের সেই সমারোহ মনটা মুগ্ধ করেছে, অযোধ্যার সেই পাহাড়ে ঘুরাইছে, ওনার জায়গাটা দেখেছি, এত সুন্দর জায়গা, ইনস্ট্যান্ট কোনো একটা মাটি ফেলতে হবে না, ডাইরেক্ট ক্লিয়ার করে আমরা বিল্ডিং করতে পারি। উনি দেখাচ্ছেন, উনি আমাদের জায়গা দিতে চেয়েছেন, ওনার ওখানে করতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নিব। আমাদের অল টিম আছে, বসবো। আমি বলেছি ওনাকে পেপারস আনতে, আমাদের আইনজীবী সাহেব পেপারসটা ওপিনিয়ন্স দেখবে, যদি সঠিক থাকে হ্যাঁ এই যে নিয়ে আসছে ওনাকে দিয়ে দিবে, দেখার পরে আমরা এগিয়ে যাব। এছাড়া আমরা আরো 3টা বৃদ্ধাশ্রম এবং 3টা স্কুল পর্যায়ক্রমে যাব। আমি ঈদের পরে আবার আসতেছি, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে, এই সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব। যেমন আস্তে আস্তে আমার অ্যাডভোকেট সাহেব বলেছে সিকিম একটু যেতে হবে, কেন সিকিমে 9 বিঘা না 10 বিঘার একটা জমি আছে, সেই পাহাড়িদের জন্য তার বন্ধু এলাকা একটু যে ওখানে একটা স্কুলের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আপনারা সেবামূলক কাজ করছেন ক্যান্টিনে, তো এই যে অর্থ, বিশাল একটা অর্থ। দেখুন আমরা আমাদের ওয়েবসাইট দেখবেন আপনার ISRC ইউএনটি ট্রাস্ট, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইউনাইটেড নেশন ট্রাস্ট, আমরা জাতিসংঘের অধিভুক্ত প্রতিষ্ঠান, যা আদায় আমাদের উপরমহল থেকে দেয়, আমরা সমাজসেবামূলক কাজ করি। এই যে এখানে এটা করব, এটা এখানে শেষ না, আমি বললাম না রাডার পুঁতে গেছি, আমার বিমান নামতেই হবে, কোনো কথা নাই। তো আমি এখানে পরবর্তীকালে বিদেশি গেস্ট আসবে, বিদেশি ডেলিগেটসরা আসবে, তাদেরকে নিয়ে আবার আসবো, তাদেরকে তো আমাকে দেখাইতে হবে স্যার এই যে ছোট্ট ঘর, এই যে এইভাবে শুরু করেছি স্যার, আপনারা প্রজেক্ট না দিলে আমি কিভাবে এটা বড় প্রতিষ্ঠান করব। তারা আসবে, তদন্ত করে দেখবে হ্যাঁ সব রাইট আছে, তখন আমার প্রোফাইল জমা দিলে প্রোফাইল পাস করে দেবে। তখন এখানে 5 কোটি লাগবে না, 7 কোটি লাগবে না, 10 কোটি লাগবে, আরো কতটুকু জায়গা প্রয়োজন আছে পুরোটা আমরা করে হয় জায়গা কিনবো, কেনার পরে আমরা বড় করে প্রতিষ্ঠানটা করব। ঠিক ওভাবে ওনার ওখানে যেমন গিয়েছি, ওনার ওখানে কিন্তু আর জায়গা টাকা কেনার কোনো যুক্তি আসে না, 4.5 বিঘা জমি বিশাল, এবং সেই সাথে সামনে একটা পুকুর, ওটা আবদার করে আসছিলাম, ওটাও উনি রাজি করাইছেন, ওইটাও আমরা নিয়ে নিচ্ছি। দোয়া রাখবেন আগামী দিন যেন পারি। আরেকটা হচ্ছে ক্যানিং 1-এ গেছিলাম, জনাব হাতেম লস্কর, ক্যানিং 2-তে হাতেম লস্কর সাহেব আছেন, ওখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে সমর্থন দিয়েছে। দেখুন যেখানেই যাই আমি একটা কথা বলি, এই ব্লকে যদি একজন পঞ্চায়েত প্রধান ইচ্ছা করে যে আমি জয়নগরের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আসতে গেলে তাকে জানাইতে হবে, তার পিএইচডি হলেও জানাতে হবে, রুলস এন্ড টার্মস আছে, রুলস এন্ড কনস্টিটিউশনে বলা আছে যেখানে যে দায়িত্বে থাকবে তাকে একটা অবগত করতে হয়, অবগত চিঠি দিতে হয়, তার পিএস দ্বারাও জানাবে যে স্যার আসতেছে আপনি থাকবেন। কিন্তু উনি যদি ইচ্ছা করে স্যার আসতেছে ঠিক আছে 1 ঘন্টা আমার ব্লকের সমস্যা আছে, স্যারকে 1 ঘন্টা পরে আসতে বলুন, ম্যাজিস্ট্রেট ওখানে হল্ট হতে বাধ্য, জোর করে ঢুকতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যে একটা জিনিস নিয়ম আছে, আমি এদেশে কিছু করলে প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের লয়ার যেমন উনি একজন উইটনেস, আমাদের প্রত্যেকটা কাগজে উকিল ওপিনিয়ন্স মাস্ট বি, উকিল কাগজ দেখে বলবে যখন হ্যাঁ এই কাগজ সঠিক আছে তখন আমি এই কাগজটা গ্রহণ করবো। না হলে ভাই আপনি নিয়ে গেছেন, আপনি আমাকে শুনাইলেন স্যার আমার এই আছে সেই আছে, আমি গেলাম যাই পরে আপনার কিছুই নাই, আমি তো আপনার জন্য কিছু করতে পারবো না। উকিল ওপিনিয়ন সঠিক দিবে যে আমাকে বলবে চেয়ারম্যান সাহেব সঠিক, তাহলে আমি তখন মাঠে না। আপনার জন্য কি করতে হবে, আপনাকে কিভাবে প্রতিষ্ঠান দিতে হবে। তো সকলকে আর কিছু যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন। যে আমি আনন্দমোহন সরকার, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রাস্ট, সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল চেয়ারম্যান, সাউথ এশিয়ান এক্সিকিউটিভ কমিটির, সেই সাথে টোটাল 13টা কান্ট্রি দায়িত্বে আছি। আগামী দিনে আশা করি এশিয়া মহাদেশের চেয়ারম্যান হবো, এবং দোয়া রাখবেন খুব স্বপ্ন আছে এবার জাতিসংঘ অধিবেশনে যাব, আপনাদের সকলের দোয়া পাইলে ডিসেম্বরে মুভ করব। খুব আমার জীবনে একটা স্বপ্ন জাতিসংঘের অধিবেশনে গিয়ে আমি মুভ করবো। সকলে ভালো থাকবে। ভারতবাসীর প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভারতবাসীর বা এই জয়নগর ব্লকের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, আমার সঙ্গে যেসব প্রতিনিধিরা আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সকলে পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে আমি একাই কিছু করতে পারবো না। আমরা সবাই প্রবাদে জানি 10-এর লাঠি 1-এর বোঝা, আমার কাছে 10টা লাঠি দিলে একটা বোঝা করে ঘাড়ে নিব, আর 10 জন 10টা লাঠি নিলে কিন্তু ফুল একটা ব্যাটেল ফিল্ড, একেবারে রাস্তা গরম করে দিব। কোন অশুভ শক্তি মানবাধিকার কমিশনের কোন প্রতিষ্ঠানে এসে ঝামেলা করতে পারবে না। এবং আশা করতেছি যারা এসেছে
যারা আছে আমাদের সঙ্গে তারা পশ্চিমবাংলার প্রত্যেককেই সম্মানীয় ব্যক্তি। যারা আমার প্রতিষ্ঠানে আছে, এই যে আপনি দেখবেন যে সাউথ 24 পরগনার আমাদের প্রেসিডেন্ট আশরাফ সাহেব হাটবাবু বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা রসিকতা করি আপনাদের মাঝে। বাংলাদেশে আমাকে অজিবা ফোন করে কয় স্যার হাটবাবু কথা বলবে, সাইডে আমি কি গল্প করে আমার মিসেস কিন্তু মাঝে মাঝে শোনে, কথা আচ্ছা বাংলাদেশে তোমার এক ভাতিজার নাম হলো মুলাই বাবু, মানে এত ফটফটা মুলাইয়ের মতন মুলাই বাবু করে ডাকে, আর একজনের নাম হলো বলে চাষা বাবু, ভদ্র বাবু। বাংলাদেশ তো হাট বাবু কোনোদিন পাইলাম না, তুমি ভারতে হাট বাবু পেয়ে গেলা। এইটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আজও আসতেছি, বলছে তোমার হাট বাবু আসবে তো অনুষ্ঠানে, মানে হ্যাঁ আসবে, এত রসিকতা করে। তো যাই হোক, সেই আশরাফ সাহেব আছেন, নিজেও হাট করেছেন, উনি একজন সম্মানীয় ব্যক্তি। আমি একটু রসিকতা করলাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটু মজা করলাম। তো আমি মনে করি যারা মানবাধিকার কর্মী এখানে আছে, যারা প্রতিনিধিত্ব নিয়েছে, তারা প্রত্যেককেই সম্মানীয়, প্রত্যেককেই যোগ্য। আগামী দিনে তারা আমাকে দেখাবে, আমি দুরন্ত প্রতীক, আমি ছুটতে চাই, আপনারা আমাকে পথ দেখান। আমি কোথাও না বলতে পারি না, 72 ঘন্টা আমি জার্নিতে থাকতে পারি, কোনো ঘুম লাগে না আমাকে। আমার শিক্ষা জীবন থেকে আমি 72 ঘন্টা বিনা ঘুমে লেখাপড়া করছি, এরকম রেকর্ড আমার আছে। আমার পরিবার থেকে শুরু করে আমার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে। আর আমার একটা বড় রেকর্ড আছে, আমি ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ক্লাসের সব থেকে দুষ্ট ছাত্র, আর আমি ক্লাসের 1 নম্বর রোল নাম্বার ছাত্র। আমার রোল নাম্বারটা 1 ছাড়া কোনোদিন 2 হয়নি। আগেকার দিনে নিয়ম ছিল পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মার্ক যে ছাত্রটা পাবে তার রোল নাম্বারটা 1 হবে। বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাইতাম, এজন্য শিক্ষক বলতো বেটা তোরে মারতে পারি না তোর লেখাপড়াটার জন্য, নাহলে তো পিটিয়ে ফেলে দিতাম। আমার হেড স্যার আমাকে বলতো, স্যার আমি তো যাতে বাতলাম এই করি, আমি তো তাহলে ঠিক আছে, আমি আপনার ফার্স্ট বয়, আমাকে কেন আপনি মারবেন, বুঝছেন? তো এই কারণে বলতেছি ভাই, আমি আসি, আমি ঘুমন্ত বলতেছেন নিশাচর কিছু প্রাণী থাকে। হ্যাঁ, আমরা একটা গান শুনি, মিলন হবে কতদিনে, চাতকোবরা অহর্নিশি, চাতকোবরা নামে একটা প্রাণী আছে, অহর্নিশি জেগে থাকে, বুঝতেছেন? এই কারণে মিলন হবে কতদিনে ওই গানটা বলে করছে, চাতকোবরা অহর্নিশি, এই গানটা বলে গেছে। যাক, আমি গান বলতে যাব না, আমি জাস্ট আপনাকে বললাম আমি গানও জানি, সঙ্গীতের সাথেও আছি, জীবনে অলরাউন্ডার পুরস্কারও আমার আছে। আমি সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে সেখানে ফার্স্ট হয়েছিলাম, লেখাপড়া, খেলাধুলা, গান বাজনা, 3টাতে ফার্স্ট। আপনারা আসবেন, আমি দেখাবো আমার অলরাউন্ডার পুরস্কার, অল ওভার বাংলাদেশ জানে। আমি এই আনন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব কথার এক কথা, তোরা যে যাই বলিস ভাই, আমি আমার সোনার হরিণটা চাই। আমার সোনার হরিণ আমার মানবাধিকার কমিশন, আমার মানবাধিকার কমিশনের পথযাত্রা, আমার মানবাধিকার কমিশনে মানুষের উন্নয়ন, নারীদের উন্নয়ন, শিশুদের উন্নয়ন, ফেলে পড়া পিছু পড়ে যেসব মানুষ আছে তাদের উন্নয়ন, এটাই আমার মানবাধিকার কমিশনের কাজ। তবে একটা কথা মনে রাখবেন, আজ বলে যাচ্ছি, আমার কোনো মানবাধিকার কর্মীকে আপনারা যদি, আমি সকল মানবাধিকার কর্মীদের বলে যাচ্ছি, আপনারা যদি সঠিক পথে থাকেন, আপনাদেরকে অন্যায়ভাবে কোনো রকম যদি মামলা মোকদ্দমা দিয়ে আপনাদের উপর কোনো প্রশাসনিকভাবে, কোনো রাজনৈতিকভাবে যদি কোনো অসুবিধা করবে, আপনারা আমাকে জানাবেন। আমাকে জানার আগে ভারতবর্ষের প্রেসিডেন্ট, সেক্রেটারিকে জানাবেন, তারা আমাকে জানাবে। আপনি যদি সঠিক থাকেন, ও যত বড় রাজনীতিবিদ হোক না কেন, আমি হাড়ে হাড়ে জবাব দিয়ে ছেড়ে দেবো, পাল্টা জবাব দিয়ে ছাড়বো। কিন্তু আপনার ভুল থাকা যাবে না। যদি আপনি মানবাধিকার কর্মী কোথাও দুর্নীতি করেছেন, আমার কাছে কবেন আপনি বাঁচান, আমি নাই। তবে হ্যাঁ, ফেলে দিব না, চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এলাকার পঞ্চায়েত প্রধান জনাব সমীর বৈদ্য, উনি এসেছেন। এই যে সমীর বৈদ্য বলেছেন, ওনাদের ধর্মাবলী আমাদের কাছে, এই যে আমাদের ত্রিপুরার ম্যাডামরা এসেছেন। আমি আসামের প্রোগ্রামে গিয়েছিলাম, হ্যাঁ, ওই যে আপনার এই জান্নাতি বৈদ্য, তারপর হলো কয়েকজন আমাদের মানবাধিকার নেত্রী আছে ওখানে, আসামে আছেন, তারা কিন্তু আপনার ধর্মাবলীর লোক। তারা আমাকে নিয়ে কিন্তু অনেক ভক্ত, আমার সঙ্গে অনেক সময় দিয়েছে, বুঝছেন? তো ঘটনা হচ্ছে ভাই, আমরা মানুষ, তো প্রথম পরিচয় মানুষ, সত্য, তার উপর তো কোনো কিছু নাই। তারা আমরা বৌদ্ধ না, হিন্দু না, মুসলিম, এই কথাগুলো রাখেন তো, নিজের জায়গায় ধর্ম উপাসনা পালন করবেন। আমরা সকলে মানুষ। পঞ্চায়েত প্রধান এসেছেন, আপনাকে বিশেষভাবে অনুরোধ করতেছি, এখানকার লর্ড হলেন আপনি। এখন যতক্ষণ আপনি জনগণের নির্বাচিত পঞ্চায়েত, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনি আপনার ভোটও যা, ওই এমএলএটা, ওই প্রাইম মিনিস্টারটা, তারাও সকলে জনগণের ভোটে এসেছে, কোনোটা ছোট আকারে, কোনো বড়টা আকারে। যাই হোক, আপনি এখানে সহযোগিতা করবেন। আপনাকে নিয়ে আগামী দিনে আমরা সেন্ট্রাল টিম আছে, আবারও বসবো, কথা বলবো কিভাবে প্রতিষ্ঠানটাকে বড় করা যায়, কিভাবে আমরা এখানে বড় প্রজেক্ট করতে পারি। কিন্তু আমাদের অল ইন্ডিয়া সেক্রেটারি আছেন, প্রেসিডেন্ট আছেন ইলিয়াস গোরামি, আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের আইনজীবী অ্যাডভোকেট সমীর পাচ্ছি, পাশে পুলিশ অফিসার সমীরন ব্যানার্জি আছেন, হ্যাঁ, শর্মিষ্ঠা মন্ডল, উনি এসকে মান্টি, অজিবা, এটি হচ্ছেন জরিফ সর্দার। আমার পাশে আছেন মিতু ভট্টাচার্য,
আছেন শিখা শর্মা ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান, আছে ওয়ারেস আলী মোল্লা, আরো আমার প্রতিনিধি ওই যে আশরাফ সাহেব আছে সাউথ 24 পরগনার সভাপতি, এনারা সকলে আসবে। ফণীভূষণ বন্দ্যোপাধ্যায় এই ব্লক প্রেসিডেন্ট মানবাধিকারের জয়নগর ব্লক ওয়ানের, উনি আপনার সাথে কথা বলবে। আরো যারা মানবাধিকার কর্মী আছে, এতগুলো নাম তো মনে করবেন, নেপাল বাবু আছে, যাই হোক যারা আছেন সকলে উপস্থিত থাকবেন, আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার কাছে একটাই বিশেষ অনুরোধ করে গেলাম, বাচ্চারা যাতে ভালো থাকে, কোনো ধরনের অসুবিধা না হয়। যদি কেউ রাজনৈতিক ভাবেও ডিস্টার্ব করে তাহলে আপনি একটু দয়া করে ওর মাধ্যমে জানিয়ে দিবেন, তখন দেখিয়ে দিব মানবাধিকার কমিশনকে, দেখিয়ে দিব। হ্যাঁ, কোনোভাবে অসুবিধা করে একটা শিক্ষা অনেকে রাস্তা ধরে, হ্যাঁ আপনাদের এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে, কি বলবেন? এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হতে চলেছে, এর আগে তো কেউ উদ্যোগ নেয়নি, এখানে নিয়েছেন উদ্যোগ, এর জন্য আমরা সাধুবাদ জানাই। এই উদ্যোগকে আমরা সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করব পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে যতটুকু হেল্প করা, এবং যাতে ছাত্রছাত্রীরা এখানে ভালো থাকতে পারে তার জন্য আমরা চেষ্টা করব সমস্ত দিক দিয়ে আমরা সুবিধা করা, এবং এখানে যতটুকুই সামর্থ্য আমরা চেষ্টা করব তাদেরকে হেল্প করা, এবং সংগঠন মানে এই যে প্রতিষ্ঠানটা আরো যেন উন্নততর হতে পারে তার দিক থেকে আমরা দৃষ্টি রাখবো, একদম একান্ত ভাবে আমাদের সমস্ত দিক থেকে আমরা দৃষ্টি রাখবো। আমার নাম সমীর বৈদ্য, পঞ্চায়েত প্রধান, ঠাকুরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এবার আপনার তত্ত্বাবধানে এই জায়গায় একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। হ্যাঁ, তত্ত্বাবধান অবশ্যই। তত্ত্বাবধান বলতে আমার পরিচয় হয়েছিল জরিপদার মারফতে আপনার নজরুল ইসলাম সর্দার, যিনি আমাদের অল ইন্ডিয়ার সেক্রেটারি। স্যার, আমি আমার জীবনে অনেক বড় গর্বিত, জীবনের সব থেকে যেন অনেক বড় পাওনা আমি পেয়েছি। জীবনের যত কষ্ট দুঃখ সব যেন আমি যেন মহাসাগর উপলব্ধি করছি। আমি যেন জীবনে অনেক কিছু আনন্দ পাচ্ছি, এটাই যে জীবনের দুঃখ কষ্ট, জীবনে অনেক কিছু এসেছে, ঝড় সবকিছু ভুলে গেছি। এত বড় একটা জায়গা মানুষের জন্য না, এলাকার মানুষ ভালো সাড়া দিয়েছে, তবে আমরা যে হঠাৎ কম টাইমের মধ্যে আর আমরা এলাকায় প্রচার করতে পারিনি সবার কাছে, সেই সময়টুকু আমি পাইনি। যেহেতু যতটুকু সাড়া দিতে পেরেছি ততটুকু সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমার নাম হচ্ছে ওয়াজিফা বিবি সর্দার।